স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। আমি শামীমা আক্তার শিখা, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। আমি তোমাদের আজকে ক্লাস নবম শ্রেণীর জীববিজ্ঞান সম্পর্কে প্রথম অধ্যায় জীবন পাঠ সম্পর্কে আলোচনা করব। প্রথম অধ্যায় জীবন পাঠ। আমাদের আজকে অধ্যায় হচ্ছে জীবন পাঠ। প্রথম অধ্যায় তোমাদের বায়োলজির প্রথম অধ্যায় হচ্ছে জীবন পাঠ। এখন জীববিজ্ঞান কথাটির অর্থ হচ্ছে, জীববিজ্ঞান কথাটি আসছে, জীববিজ্ঞানের ইংলিশ হচ্ছে বায়োলজি। জীববিজ্ঞানের ইংলিশ হচ্ছে বায়োলজি। এই জীববিজ্ঞান হচ্ছে প্রাচীন বিজ্ঞান। এই জীববিজ্ঞান বায়োলজি হচ্ছে কোথা থেকে আসছে? এটা হচ্ছে গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক শব্দ হচ্ছে, দুইটি গ্রিক শব্দের সমন্বয়ে কিন্তু হয়েছে বায়োলজি। এখানে হচ্ছে বায়ো কথার অর্থ হচ্ছে, বায়োস কথার অর্থ হচ্ছে এবং লগোস কথার অর্থ হচ্ছে পাঠ। তাহলে হচ্ছে জ্ঞান, সরি এখানে হচ্ছে হবে জ্ঞান। জীবন এখানে হচ্ছে হবে জ্ঞান। এ হচ্ছে জীববিজ্ঞান। তাহলে হচ্ছে বায়োলজি হচ্ছে জীববিজ্ঞান, যেটা আসছে আমাদের গ্রিক শব্দ থেকে। জীববিজ্ঞান আমরা প্রথমে বললাম যে জীববিজ্ঞান হচ্ছে প্রাচীন শব্দ। এই জীববিজ্ঞানে আবার দুইটা অধ্যায় আছে, দুটো পার্ট আছে। একটা হচ্ছে উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী। আমরা জানি যাদের জীবন আছে তারাই হচ্ছে কি জীব। এখন এই জীবকে আবার দুটি অধ্যায় ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। এই উদ্ভিদ এবং প্রাণী থাকায় প্রচলিত থাকার পদ্ধতিতে এখন জীববিজ্ঞান এত অগ্রগতি হওয়ার সঙ্গে সঙ্গে এই উদ্ভিদ এবং প্রাণী থেকে আর আমাদের জীববিজ্ঞানকে আলোচনা করা প্রচলিত এখন বন্ধ হয়ে গেছে। এখন আমরা আবার কি হলো, এই জীববিজ্ঞানকে আবার বিভিন্ন শাখায় কি করা হলো, বিভক্ত করা হলো। উদ্ভিদ এবং প্রাণী জগৎকে বিভিন্ন শাখায় বিভক্ত করার কারণে কি হলো, যে কোষের উপস্থিতি অনুপস্থিতি সংখ্যা এগুলো দেখে কি হলো, আবার এটাকে বিভিন্ন শাখায় বিভক্ত করা হলো। এবং উদ্ভিদ এবং প্রাণীর শাখা ছাড়াও কিছু কিছু জীব আছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা হচ্ছে কোনো জীবে পড়ে না এবং উদ্ভিদেও পড়ে না, কোনো প্রাণীতে পড়ে না এবং উদ্ভিদে পড়ে না। এই জন্য কী হলো, বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে দেখলো যে না, এই উদ্ভিদ এবং প্রাণীর সম্পর্কে আরও আলোচনা করার দরকার এবং এর জন্য আবার কি করলো, এখন আমরা উদ্যোগ শাখায় বিভক্ত করা হলো। এই শাখা দুটোকে জ্ঞানের বিভিন্ন শাখায় এদের বিভক্ত করা হলো এবং এই বিভক্তগুলো হলো, একটা হচ্ছে ভৌত শাখা, একটা হচ্ছে কি ফলিত শাখা। কি শাখা? একটা হচ্ছে ভৌত শাখা, একটা হচ্ছে ফলিত শাখা। তোমরা এই কথাটা জানলা, বায়োলজি শব্দ কি, কোথা থেকে এসছে, বায়োস কথার অর্থ কি, লগোস কথার অর্থ কি, এখন তোমরা জানলা। এখন আমাদের কথা হলো এই শাখাকে দুইটি শাখা ভাগ করা হলো, একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। কাকে ভাগ করা হলো? এই যে উদ্ভিদ এবং, প্রথমে আমরা আলোচনা করব উদ্ভিদ ও প্রাণীর যে ভাগ করা হলো, সেই উদ্ভিদ ও প্রাণীকে বিভিন্ন আরও পরিচালনার জন্য, আরও পরিমার্জিত করার জন্য এবং আরও জানার জন্য কি করা হলো, দুটি শাখা ধরতে পারলো। একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। শিক্ষার্থীরা, এখন ভৌত শাখার মধ্যে আবার কিছু কিছু অধ্যায় আছে। ভৌত শাখা কি, কাকে বলছে দেখো। ভৌত শাখাকে এখানে কিন্তু তাত্ত্বিক ভিত্তিগুলো আলোচনা করেছে। কোথায়? ভৌত শাখায়। ভৌত শাখায় এখানে তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধান করাকে আমরা বলছি ভৌত শাখা। ভৌত শাখা কি? ভৌত শাখা হচ্ছে তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধান, এটা হচ্ছে ভৌত শাখা। আর একটা হচ্ছে কি ফলিত শাখা। ছিল কি ফলিত শাখা হচ্ছে এখানে প্রয়োগটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, প্রয়োগ ভিত্তিক। তাহলে কি হলো, ভৌত শাখা হচ্ছে তাত্ত্বিক ভিত্তিক আর হলো ফলিত শাখা হচ্ছে প্রয়োগ ভিত্তিক। এখন এই ভৌত শাখাগুলোকে আবার আমরা ভৌত জীববিজ্ঞানকে আবার কি হলো, বিভিন্ন শাখায় কি করা হলো, বিভক্ত করা হলো। ভৌত শাখাগুলোকে এখন ভৌত
জীববিজ্ঞানকে কি হলো, এখানে আছে তোমাদের বইয়ে দেখবা 11টা শাখায় 11টা শাখা আছে। এই 11টা শাখার মধ্যে আছে এক নাম্বার হচ্ছে অঙ্গ সংস্থান, অঙ্গ সংস্থান। এইভাবে তোমাদের 1 2 3 4 5 6 7 8 এভাবে কিন্তু 11টা শাখা আছে। 11টা শাখাগুলো তোমাদের মনে রাখার জন্য কি করতে হবে, যেমন অঙ্গ সংস্থান এখানে আছে, তোমরা কি করবা মনে রাখার জন্য একটা তোমাদের বুদ্ধি বের করে দিতে হবে, বের করতে হবে। সেই বুদ্ধিগুলো কি হচ্ছে যে তোমরা সংস্থানগুলো আলাদা করবা, তারপর হচ্ছে বিবর্তনবিদ্যা, তারপর হচ্ছে ভূতত্ত্ববিদ্যা, শারীরবিদ্যা, এগুলো তোমরা শ্রেণীবিন্যাসবিদ্যা, এগুলো বিদ্যাগুলো আলাদা করবা। আর হচ্ছে যেমন ভূগোল আছে, তারপর জীব ভূগোল আছে, এই ভূগোলগুলো আলাদা করবা, তাহলে দেখবা তোমাদের এগুলো সুন্দর মনে থাকবে। তাহলে কয়টা শাখা বললাম আমরা ভৌত শাখায়? 11টা শাখা আছে ভৌত শাখায়। একটা মধ্যে অঙ্গ সংস্থান বিদ্যা আছে, শ্রেণীবিন্যাসবিদ্যা আছে, বিবর্তন বিদ্যা আছে, এগুলো তোমরা সুন্দর করে বইয়ের মধ্যে আছে, এগুলো পড়ে নেবে। আর এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে, পরে আমি তোমাদের সঙ্গে এই নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব। এখন আছে তোমার দেখো কি শাখা, ফলিত শাখা। এই হলো তোমাদের 11টা শাখা। এখন হচ্ছে ফলিত। আমি তোমাদের এই শাখাগুলো একটু পড়ে দিয়ে দেখো, অঙ্গ সংস্থান, তারপর হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা, শারীরবিদ্যা, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, হিস্টোলজি, প্রাইমোলজি এবং জীবভূগোল। দেখো আমি তোমাদের প্রথমটা শুধু ঠিক রেখে বাকি বিদ্যাগুলো আলাদা করে রেখেছি, এবং যেগুলো হলো লজি আছে সেগুলো আলাদা করে রেখেছি, এগুলো তোমাদের সুন্দরভাবে মনে রাখার জন্য। এবং তোমরা এগুলো পড়বা এবং সঙ্গে সঙ্গে লিখবা, যত লিখবা এবং পাশাপাশি ইংলিশগুলো পড়ে নেবা, তাহলে তোমাদের খুব ভালো মনে থাকবে। এবার আসছে ফলিত জীববিজ্ঞান। কি বলছি, প্রথমে গেল ফলিত ভৌত, এখন আছে ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞানের কয়টা শাখা আছে? 17টা। এখানে 17টি আছে, 17টি শাখা। এখানে প্রথমে আছে আমাদের হলো জীবাশ্ম বিজ্ঞান, মৎস্য বিজ্ঞান, তারপর হচ্ছে অনুজীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, তারপর পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক জীব বিজ্ঞান, বনবিজ্ঞান, পরিসংখ্যান বিজ্ঞান, এগুলো সব আছে। এবার আছে প্রাণ রসায়ন আছে, তারপর হচ্ছে জিন প্রযুক্তি আছে, তারপর হলো তোমাদের জীব প্রযুক্তি আছে, ফার্মাসি আছে। এগুলো হচ্ছে তোমাদের কৃষির মধ্যে পড়বে, ফলিত শাখায় মনে থাকবে। তাহলে হলো শাখা হলো কয়টা, একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। এই শাখাগুলো তোমরা এইভাবে সুন্দরভাবে মনে রাখবে। এখন শ্রেণীবিন্যাসের, জীবের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কী? জীবের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, আমাদের পৃথিবীতে লক্ষ লক্ষ কিন্তু উদ্ভিদ এবং প্রাণী আছে। এ পর্যন্ত 4 লক্ষ তোমার হচ্ছে উদ্ভিদ এবং প্রায় 13 লক্ষ কি প্রাণীর সন্ধান পেয়েছে, এবং যতই সময় যাচ্ছে ততই কিন্তু নতুন নতুন উদ্ভিদ এবং প্রাণী আবিষ্কার হচ্ছে। এই এত এত উদ্ভিদ এবং প্রাণী কীভাবে আমরা মনে রাখবো, কীভাবে এদেরকে আমরা শনাক্ত করবো, এই নিয়ে আমাদের বিজ্ঞানীরা কী করলেন, একটা হলো চিন্তা ভাবনা করলেন যে এই সময় এই জন্য এই উদ্ভিদ এবং প্রাণীকে সুন্দরভাবে মনে রাখার জন্য, চেনার জন্য কী করলো তারা, একটা দ্বিপদ নামকরণ নামে একটা শ্রেণীবিন্যাসের একটা পদ আবিষ্কার করলো। এই শ্রেণীবিন্যাসটা কী হলো, এই শ্রেণীবিন্যাস করলো হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এই ক্যারোলাস লিনিয়াস কী করলো, যে স্বতন্ত্র শাখা নামে একটা শাখা হলো, এই স্বতন্ত্র শাখাকে বলা হলো শ্রেণীবিন্যাস বিদ্যা। এই শ্রেণীবিন্যাস বিদ্যাকে করলেন, শ্রেণীবিন্যাস করলেন ক্যারোলাস লিনিয়াস নামক একজন কি সুইডিশ বিজ্ঞানী। তাহলে যদি প্রশ্ন আসে যে দ্বিপদ নামকরণ বা শ্রেণীবিন্যাসের, দ্বিপদ নামকরণ পরে আসছে আমি, শ্রেণীবিন্যাস কে করলেন, ক্যারোলাস লিনিয়াস। এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো কি, পৃথিবীকে অল্প সময়ে, অল্প উদ্ভিদ এবং প্রাণীকে অল্প সময়ে, অল্প পরিশ্রমে এবং মনে রাখার জন্য এই শ্রেণীবিন্যাস পদ্ধতি চালু করা হলো। এরপরে আসলো কি দেখো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো উদ্ভিদকে দল উপদলকে ভালোভাবে বিভক্ত করা, উদ্ভিদকে কীভাবে আমরা সংরক্ষণ করব, উদ্ভিদকে আমরা অল্প সময় কীভাবে চিনব, এর সংরক্ষণ পদ্ধতি, কার্যপদ্ধতি, এগুলো সব কিছু জানা হলেও শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এখন হচ্ছে এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হওয়ার পরে পরে কী হলো, যে ক্যারোলাস লিনিয়াস কী করলো, ক্যারোলাস লিনিয়াস একদম সুইডিশ বিজ্ঞানী, প্রথমে আমি বলছি ইনি কী করলেন, প্রথমে হলো বিংশ শতাব্দী থেকে শুরু করে মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে, উদ্ভিদজগৎকে 2টি রাজ্যে বিভক্ত করলেন। এই 2টি রাজ্যে বিভক্ত করার পরে দেখা গেল যে যতই বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে কী হলো, ডিএনএ আরএনএ কী করলো, ডিএনএ আরএনএর উপস্থিতি
কোষের সংখ্যা, কোষের আকৃতি, খাদ্য অভ্যাসের উপাত্ত তথ্য উপাত্তের ভিত্তি করে কি করা হলো, WS হুইটেকারকে WS হুইটেকার RS বিজ্ঞানী RS W হুইটেকার এই দেখো বিজ্ঞানী RS হুইটেকার কি করলো, RS হুইটেকার 1969 সালে জীব জগৎকে 5টি রাজ্যে বিভক্ত করলেন। কি বলেন এই বিজ্ঞানী, জীব জগৎকে 5টি রাজ্যে বিভক্ত করার প্রস্তাব দিলেন। বিভক্ত করলেন। কি করলেন, 5টি রাজ্যে বিভক্ত করলেন। কত সালে, 1900। তাহলে মনে থাকবে বিজ্ঞানী RS হুইটেকার কি করলো, ডিএনএ RNA সংখ্যার উপরে, কোষের আকৃতি এবং বৈশিষ্ট্যের উপরে এবং খাদ্য উপাত্তের উপর বিস্তৃত করে কি করলো, যে RS হুইটেকার 1969 সালে কি করলো, জীব জগৎকে 5টি রাজ্যে বিভক্ত করলেন। কয়টি রাজ্যে, 5টি রাজ্যে। এরপরে 1974 সালে মার্গুলিস 1974 সালে মার্গুলিস কি করলো, এই RS হুইটেকারের এই 5টি রাজ্যকে একটি উনি কি করলো, যে 2টি সুপার কিংডমে বিভক্ত করলো। 2টি সুপার কিংডমে বিভক্ত করলো এবং 2টি সুপার কিংডমের মধ্যে এই 5টি রাজ্যকে কি করলো, সে বিভিন্ন ওই 2 সুপার কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত করলো। কি করলেন ইনি, 1974 সালে মার্গুলিস কি করলো, এই 5টি রাজ্যের উনি আর পরিমার্জিত এবং পরিবর্তন করে বললেন যে এই উদ্ভিদ জগৎকে, জীব জগৎকে কি করলো, দুইটি রাজ্যে, 2টি সুপার কিংডমে বিভক্ত করলেন এবং এই 2টি সুপার কিংডমের মধ্যে 5টি রাজ্য অন্তর্ভুক্ত করলেন। তাহলে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এই বিজ্ঞানীদের নাম এবং নামটা অবশ্যই মনে রাখতে হবে, সালগুলো মনে রাখতে হবে। কি হলো, প্রথমে RS হুইটেকার কি করলো, 1969 সালে কি করলো, জীব জগৎকে 2টি রাজ্যে বিভক্ত করলো। তারপরে 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস কি করলেন, যে উনি ওই 5টি রাজ্যকে কি করলো, 2টি সুপার কিংডমে বিভক্ত করলো এবং 5টি রাজ্যকে ওই 2টি সুপার কিংডমের মধ্যে বিভক্ত করে ঢুকালেন। এখন কি করে ভাবে বুঝবো, এটা দেখো, এটা আমি তোমাদের একটা ছক করে দেখাচ্ছি। 2টি সুপার কিংডম আছে, সুপার কিংডম বা রাজ্য, যেটা বলা হয় সুপার রাজ্য 1, এটা হচ্ছে সুপার রাজ্য 2। এখানে আমাদের সুপার রাজ্যের মধ্যে হলো, এখানে হচ্ছে রাজ্য 1, এখানে হচ্ছে বনেরা, এখানে হচ্ছে রাজ্য 2 এর মধ্যে আছে, একটা হচ্ছে 1 নম্বরের মধ্যে হচ্ছে তোমার রাজ্য 2 এর মধ্যে আছে বনেরা। এখানে দেখা হচ্ছে তোমার প্রতিষ্ঠা, এটা হচ্ছে 1 নাম্বার, এখানে হচ্ছে 2 নাম্বার হচ্ছে ফানজাই, 3 নাম্বার হচ্ছে কি প্লান্টি, 4 নাম্বার হচ্ছে কি কি হলো, তাহলে এই সুপার কিংডমের মধ্যে হলো রাজ্য বলা হচ্ছে কি মনেরা, আর এই সুপার
সুপার কিংডমের মধ্যে বলে রাজ্য হচ্ছে 3-4টা, একটা হচ্ছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। কি হলো? তাহলে প্রথমে যে আরে সৃষ্টিকার 5টি রাজ্য করলো, সেই 5টি রাজ্যকে আবার মার্গুলিস কি করলো, 2টা সুপার কিংডম করলো। এই 2টি সুপার কিংডমের মধ্যে আবার 5টি রাজ্যকে তিনি 2 সুপার কিংডমের মধ্যে কি করলেন, ঢুকাই দিলেন। এখন হচ্ছে রাজ্য মনেরা হচ্ছে সুপার কিংডমে একদম থাকবে, এবং রাজ্য মনেরা হচ্ছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া থাকবে রাজ্য 2 এর মধ্যে। এখন রাজ্য মনেরা এখন এই প্লান্টির মধ্যে আবার কি হলো, পরে আসছে তোমাদের কাছে আমি এখন রাজ্য মনেরা সম্পর্কে পড়াবো। এখন দেখো এই রাজ্য মনেরা হচ্ছে কি আদি প্রকৃতির নিউক্লিয়াস, আদি প্রকৃতি আদি কোষ, মানে আদি কোষ বলতে আমরা কি বুঝি, যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, অর্থাৎ নিউক্লিয়াসের যে উপাদানগুলো সেটার মধ্যে যদি 2-1টা অনুপস্থিত থাকে সেটা কিন্তু আর প্রকৃত নিউক্লিয়াস থাকে না, সেটা কি হয়, আদি নিউক্লিয়াসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তাহলে এই মনেরা রাজ্যের মধ্যে আমরা কি কি পড়বো, কি কি পাবো, দেখো এখানে শুধু কি কি আছে এবং কি কি নেই, এগুলো যদি তোমরা সুন্দরভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু দেখবা যে তোমাদের পড়াটা খুব সহজে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি কি নেই মনেরা রাজ্যে, দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে রাজ্য মনেরা। মনেরা হচ্ছে কি আদি কোষ, এখানে আদি কোষ, এখানে হচ্ছে নিউক্লিয়াস, সুগঠিত, কি হবে, সুগঠিত, যেখানে সবগুলো নিউক্লিয়াস উপাদান থাকবে সেটা হলো সুগঠিত নিউক্লিয়াস। সুগঠিত নিউক্লিয়াস কি অনুপস্থিত, মানে নাই, অনুপস্থিত। তাহলে এগুলো কি হলো, এখানে প্লাস্টিড কি কি নেই, দেখো প্লাস্টিড নাই, মাইটোকন্ড্রিয়া নেই, মাইটোকন্ড্রিয়া নাই, তারপর হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই। কি কি আছে হচ্ছে রাইবোজোম আছে। তাহলে কি কি আছে কি কি নেই এটা যদি তোমরা সুন্দরভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু দেখবা যে পড়াটা একদম খুব সুন্দরভাবে সহজভাবে হয়ে গেছে। তাহলে কি কি নাই, সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত। প্রথমে আমরা বলছিলাম যে আদি কোষ হচ্ছে যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। তারপর হচ্ছে প্লাস্টিড নেই, মাইটোকন্ড্রিয়া নেই, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, রাইবোজোম আছে। এগুলো হচ্ছে কি করে, এরা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া কি করে বংশবৃদ্ধি করে, আর হচ্ছে এরা হলো দলবদ্ধভাবে বা লম্বা ফিলামেন্টাস অবস্থায় বা কলোনিভাবে এরা বসবাস করে। একটা হচ্ছে এরা কি কি পদ্ধতি শোষণ করবে, এরা শোষণ পদ্ধতিতে কি করবে, খাদ্য গ্রহণ করে। আবার কেউ কি করে, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে তাহলে কি হলো, এটা উদাহরণ হলো কি, দেখো উদাহরণ হচ্ছে তোমার হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, একটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। এটা কার মধ্যে পড়বে, এখন যদি প্রশ্ন আসে যে ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত, তখন আমরা যদি বলতে না পারি তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে কি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, মনে থাকবে। তাহলে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া। তাহলে কি কি আমরা বললাম যে প্রথমে আবার তোমাদের আমি রিপিট করছি কথাগুলো, পড়াগুলো শোনো। প্রথমে আমরা কি করলাম যে উদ্ভিদ জগৎকে প্রথমে 2 ভাগে ভাগ হলো, একটা উদ্ভিদ জগৎ, এটা প্রাণী জগৎ, তারপরে ডিএনএ RNA এর উপস্থিতি, তারপর হচ্ছে তোমার কোষের সংখ্যা, কোষের আকৃতি, খাদ্য প্রতি ভিত্তি করে কি করা হলো RS স্টিকার কি করলো সমস্ত জীব জগৎকে 2টি রাজ্যে বিভক্ত করলো। এই 2টি রাজ্যকে আবার কি করলো মার্গুলিস 1974 সালে কি করলো, মার্গুলিস কি করলো না
এটাকে আবার তিনি দুইটা সুপার কিংডমে বিভক্ত করলেন। এই দুইটা সুপার কিংডমের মধ্যে থেকে আবার 5টি রাজ্যকে এই আরএস মিস্টেকের যে 5টি রাজ্য যে উপস্থাপন করেছিলেন সেই 5টি রাজ্যের মধ্যে আবার উনি ওই রাজ্যের মধ্যে কি ঢুকাই দিলেন। কোন রাজ্য সুপার কিংডমে মনোরা একে থাকলো সুপার কিংডমে, আর হলো প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি অ্যান্ড ইন্ডিয়া থাকলো কোথায় রাজ্য 2-এ, সুপার রাজ্য 2-এ থাকলো। এখন কি হলো, প্রথমে আমরা বললাম আদি কোষ বলতে কাকে বলছি, যেগুলো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। এই সুগঠিত নিউক্লিয়াস না থাকার মধ্যে এখানে নিউক্লিয়ার পর্দা নেই, এখানে হচ্ছে তোমার প্লাস্টিড নেই, মাইটোকন্ড্রিয়া নেই, এখানে হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক জালিকা নেই, আছে হচ্ছে রাইবোজোম। এরা হচ্ছে কি করবে, কোনো উদ্ভিদ প্রাণী এরা হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে, আবার কেউ করবে সারা সংশ্লেষণ পদ্ধতিতে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে যতটুকু আলোচনা করলাম আশা করি তোমরা সুন্দরভাবে পড়বে, এবং যতটুকু পড়ালাম আমি আজকে সে অধ্যায়টুকু থেকে তোমরা দেখবা যে এখান থেকে অনেক এমসিকিউ প্রশ্ন আসবে। তোমরা এমসিকিউ প্রশ্নগুলো নিজে নিজে তৈরি করার চেষ্টা করবে এবং সবাই সুস্থ এবং নিরাপদে থাকবে। আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।